অগ্রগামী সহ পরিচালক জয়ন্ত ভট্টাচার্যের লেখা থেকে আজ শেষ পর্ব। শ্রীরামপুরের রাজবাড়ির শুটিং সম্বন্ধে কিছু বলতেই হয়। ওখানে উত্তমবাবু রোজ কলকাতা থেকেই যেতেন। ওই বিশাল বাড়িটি পুলিশের প্রহরায় ঢেকে ফেলা হয়েছিল। যখন উত্তম কুমার শ্রীরামপুর শহরে ঢুকতেন তখন ওর সামনে পেছনে পুলিশের এসকর্ট ভ্যান থাকতো। আবার শুটিং শেষে এইভাবেই ওকে শহরের বাইরে পৌঁছে দেওয়া হতো। শ্রীরামপুরের বাড়িতে শুটিংয়ে উত্তমের সহশিল্পী ছিলেন সুপ্রিয়া দেবী আর ছিলেন ছায়া দেবী, শিশির বটব্যাল আর কয়েকজন বিভিন্ন চরিত্র। শুটিং মসৃণভাবে এগিয়ে যেত, কিন্তু ব্যতিক্রম যে হয়নি তা নয়। ব্যতিক্রমের ব্যাপারে জনপ্রিয় শিল্পীর সঙ্গে পরিচালকের সংঘাত ঘটেছিল একদিন। একটি শক্ত দৃশ্যে উত্তমবাবুর সঙ্গে আমাদের কনসেপ্ট মিলছিল না। দক্ষিণাচরণের চরিত্রে একটা দ্বৈত ব্যক্তিত্ব ছিল, যেটা ঠিকমতো উত্তমকে হৃদয়ঙ্গম করাতে বেশ কষ্ট হয়েছিল। মনে আছে একদিন একটা শটে প্রায় 1 রোল ফিল্ম চলে গেল। কিছুতেই মনোপুত হচ্ছিল না আমাদের উত্তমের এক্সপ্রেশন। প্রায় 20টার ওপর টেক করা হলো, কিন্তু ঠিক যা চাইছি তা হলো না। উত্তম সেদিনের মতো শুটিং প্যাক আপ করতে বললেন। আমরা তাই করলাম, কারণ উত্তমকে একদিন একলা ভাবনার অবসর দেওয়ার জন্যে। পরের দিন মনে আছে উত্তম এক টেকে দৃশ্যটি নির্ভুলভাবে যা আমরা চাইছিলাম অভিনয় করলেন। উত্তম বললেন, কাল সারা রাত তোমাদের বলা চরিত্রে ডুয়েল পার্সোনালিটির ব্যাপারটা ভেবেছিলাম। আমরাও ওর হাত ধরে অভিনন্দন জানালাম। আগের দিনের তিক্ত স্মৃতি প্রসন্নতার হাওয়ায় উড়ে গেল। উত্তরপাড়া রাজবাড়ির শুটিংয়ের স্মৃতিও মনে আছে। এখানেও কাজ ছিল অতি ভোরে, ঠিক সূর্য ওঠার মুহূর্তে সুপ্রিয়া দেবীকে নিয়ে। উনি গঙ্গা স্নান সেরে বাড়ির ঘাটের সিঁড়ি বেয়ে উঠে আসছেন। প্রসন্ন ভোরের এই ছবিটি ছিল ওই চরিত্রের কি নোট। পরে ওই বাড়ির বাগানের কিছু শুটিং ছিল উত্তম এবং সুপ্রিয়া দেবী। ওখানে কোনো সমস্যা হয়নি, তবে এই প্রসঙ্গে একটা কথা বলা দরকার। ওই ভোরে কলকাতা থেকে উত্তরপাড়ায় মেকআপ নিয়ে ঠিক সময়ে পৌঁছানোর যে নিয়মানুবর্তিতা সুপ্রিয়াদির মধ্যে দেখেছিলাম, তা আজকের দিনে কতটা পাওয়া যায় জানি না। সেদিন ডেডিকেশন কথাটা ছিল সার্থক শিল্পীদের কাছে ধর্মের মতোই। আজিমগঞ্জে শুটিং আয়োজন ছিল বিশাল। একটা বড় ইউনিট নিয়ে পৌঁছলাম আমরা। উত্তম কুমার ট্রেনে করেই গিয়েছিলেন। তখন প্রথম শ্রেণীর কামরা সম্পূর্ণ রিজার্ভ করা যেত। সেই ট্রেন যাত্রা ছিল ভীষণ মজার। পান ভোজন সব নিয়ে সে এক অদ্ভুত মজার ব্যাপার। ওখানে মহড়া আমাদের প্রয়োজন মতো তৈরি হয়েছিল। আমার বাড়ির বহুমূল্য 2টি জামেয়ার ছবিতে ব্যবহার করা হয়েছিল। জড়ি দেওয়া একটা মেয়েদের শাল ব্যবহার করা হয় নন্দিতা বসুর জন্যে, সেটাও আমাদের বাড়ির জিনিস ছিল। ওখানে শুটিং খুব স্মুথলি করা যায়নি। এখন অবিশ্বাস্য শোনালেও যা সত্যি তার একটা বিবরণ দেব। শুটিংয়ে আমাদের মহড়া ঘিরে জড়ো হয়েছিল প্রায় 100 নৌকা। সব লোক ভর্তি উত্তম কুমারকে দেখতে এসেছে। কোনো কোনো নৌকা থেকে তারস্বরে লাউড স্পিকারে গান বাজছে। একেবারে ধুন্ধুমার কাণ্ড। কী করে এই অবস্থায় শুটিং হবে? আমার এক বন্ধু মোহনলাল দাঁ, জওহরলাল পান্নালাল দোকানের মালিক। ওর বন্দুকের দোকান ছিল এবং দরদিভাবেই ও ছবিতে বন্দুক ব্যবহার করতে দিত। সেও ছিল আমাদের সঙ্গে। সে বলে উঠল, বন্দুকের গুলি চালাবো লোক তাড়াতে। ওকে নিবৃত্তি করলাম এই বলে, তাহলে আর কাউকে এই জনতার হাত থেকে বেঁচে ফিরে যেতে হবে না। যাই হোক, লুকোচুরি করে শুটিং শেষ করলাম। তবে নদীর নির্জন চরে শুটিংয়ে কোনো সমস্যা হয়নি। আউটডোর শুটিংয়ে রামানন্দ সেনগুপ্তর ফটোগ্রাফি হয়েছিল অসাধারণ। ওই আউটডোরে উত্তমের কী সুন্দর মুখ এনেছিল রামানন্দ সেনগুপ্ত। এবার বলবো এলাহাবাদ প্রসঙ্গে। ইন্দোরের শুটিং চলছে পুরোদমে। একদিন স্টুডিওতে শুটিং কভার করতে এক পত্রিকা থেকে এক ভদ্রলোক তাদের ফটোগ্রাফার নিয়ে উপস্থিত। তখনকার দিনে সব বিখ্যাত পত্রিকা থেকে প্রায় রিপোর্টার আসতো শুটিং বিবরণ সংগ্রহ করতে, কিন্তু আমরা সবাইকে ফ্লোরে যাওয়ার অনুমতি দিতাম না। এ ব্যাপারে উত্তমেরও আপত্তি ছিল। গভীর চরিত্র এবং ছবির কাজের সময় যে নীরবতা ও গাম্ভীর্য সেটে দরকার, সেটা আমরা শক্তভাবে অনুসরণ করতাম। অপরিচিত মুখ বেশি থাকলে অভিনয় করতে শিল্পীরা অসুবিধা বোধ করতেন। তাছাড়া সাধারণত বেশিরভাগ পত্রিকার ফটোগ্রাফারদের ছবি ভালো হতো না। সেগুলো পত্রিকায় প্রকাশিত হলে ক্ষতির কারণ হতো। তাই আমাদের শুটিংয়ের সময় ভিজিটর বা সাংবাদিক আসার ব্যাপারটা খুবই নিয়ন্ত্রিত ছিল। শুটিংয়ের কয়েকদিন আগেই জায়গাটাকে ভালো করে অনুভব করার জন্যই আমরা কয়েকজন এলাহাবাদের দিকে রওনা হলাম। আমরা বলতে পরিচালক গোষ্ঠী, নায়ক উত্তম কুমার
আলোকচিত্রী রামানন্দ সেনগুপ্ত এবং আর্ট ডিরেক্টর সুধীর খাঁ এবং অন্য শিল্পীরা পরে আসবেন। অন্য শিল্পীদের মধ্যে ছিলেন রাধামোহন ভট্টাচার্য এবং অন্যতম নায়িকা নন্দিতা বসু। এলাহাবাদ সম্পর্কে উত্তমের খুব কৌতূহল ছিল, তাই আমাদের সঙ্গে কয়েকদিন আগেই চললেন। আসলে উত্তম কলকাতার কাজের চাপ, ভিড়, তার থেকে এই বাইরে আগে গিয়ে একটু মুক্তির নিঃশ্বাস ফেলতে চাইছিলেন। উত্তমের সঙ্গে যখন অগ্রগামীর একটা অন্য সম্পর্ক ছিল, সেটা নিছক ব্যবসায়িক নয়, একটা হৃদ্যমধুর অন্য কিছু। তখন সম্পূর্ণ কম্পার্টমেন্ট রিজার্ভ করা যেত। বম্বে মেলে একটা বড় ফার্স্ট ক্লাস কামরায় সারা রাত পানভোজন ছাড়াও গানে গল্পে জমে উঠল। সেদিনের ট্রেনে উত্তম খুবই উপভোগ করেছিল। অতি ভোরে মির্জাপুর স্টেশনে গাড়ি থামল। রাত্রির ক্লান্তি দূর করতেই প্ল্যাটফর্মে নামলেন উত্তম। সেই প্রসন্ন বসন্তের সকালটি বড় ভালো লাগছিল। এলাহাবাদে নামলাম বেলা 10টায়। স্টেশনে দেখলাম উচ্চপদস্থ পুলিশ কর্মচারীদের ভিড়। কৌতূহলী হয়ে জানলাম উত্তরপ্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী ডক্টর সম্পূর্ণানন্দ কোথাও যাবেন ওই ট্রেনেই। ডক্টর সম্পূর্ণানন্দ খুব পণ্ডিত ছিলেন। আমাদের দেখেই একটু অন্যরকম ভেবে কৌতূহলী হয়ে সংশ্লিষ্ট অফিসারদের আমাদের সম্বন্ধে খোঁজ নিতে নির্দেশ দিয়েছিলেন। যদিও জনপ্রিয়তায় উত্তম কুমার তখন বাঙালি দর্শকের হৃদয়জয়ী, তবুও বাংলাদেশের বাইরে অন্য প্রদেশেও এই জনপ্রিয়তার খবরও অজানা ছিল না। বিশেষ করে এলাহাবাদ, যেখানে বিদগ্ধ প্রবাসী বাঙালির সংখ্যা প্রচুর। ডক্টর সম্পূর্ণানন্দকে এগিয়ে গিয়ে আমাদের আসার উদ্দেশ্য জানালাম। উত্তম কুমারের নাম উনি শুনেছিলেন। খুব আগ্রহ নিয়ে উনি উত্তমের সঙ্গে পরিচয় করলেন। যখন শুনলেন আমরা এসেছি রবীন্দ্রনাথের গল্পের শুটিং করতে, খুব খুশি হয়ে বলেছিলেন রবীন্দ্রনাথের সঙ্গে এলাহাবাদের যোগ ছিল খুব নিবিড়। কথাটা খুবই সত্যি। রবীন্দ্রনাথ বিভিন্ন সময়ে এলাহাবাদে ছিলেন এবং তার অনেক বিখ্যাত কবিতা এখানে বসেই লিখেছেন। স্টেশন থেকে বেরিয়ে প্রথমে গেলাম ফিনারো নামে একটা হোটেলে। যতদূর মনে পড়ছে এক পার্সি ভদ্রমহিলা ওই হোটেল চালাতেন। এমনি ছিমছাম হলে আমরা আরও ভালো জায়গা খুঁজছিলাম। ওই সময় এলাহাবাদের সবচেয়ে ভালো হোটেল ছিল বার্নেট। সেইখানেই চলে গেলাম। পুরনো দিনের স্থাপত্যর সামনে লন। বার্নেট পছন্দ হলো। উত্তম কুমারের আসার খবর কিভাবে জানি না জানাজানি হয়ে গেছিল, তাই বার্নেটের আনাচে কানাচে কিছু উৎসাহী মুখ দেখা যাচ্ছিল। পরের দিন এলাহাবাদে কোথায় কোথায় শুটিং করব জায়গাগুলো ঘুরে ঘুরে দেখলাম। যমুনার তীর, এলাহাবাদ কোর্ট, খসরুবাগ, যমুনার ওপর পারে সবুজ গ্রাম, যমুনার ওপরে বোট সহ ঘুরলাম। আলোচনা হলো কোথায় কোথায় সম্ভাব্য শুটিং হতে পারে। এসে পড়লেন কলকাতা থেকে রাধামোহন ভট্টাচার্য, অন্যতম নায়িকা নন্দিতা বসু, তাঁর স্বামী শব্দজন্তী দেবেশ ঘোষ প্রভৃতিরা। হোটেলের কাছেই একটি চিত্তগৃহ। তার মালিক ছিলেন এলাহাবাদের বিখ্যাত ইন্ডিয়ান প্রেসের ঘোষেরা। ফলে ম্যানেজার এসে আমন্ত্রণ জানিয়ে আমাদের এরকম জোর করেই ছবি দেখতে নিয়ে গেলেন। ছবিটি ছিল হিন্দি জঙ্গলি। সেই সময় বোম্বের এই ছবিটি ভীষণ জনপ্রিয় হয়েছিল। ছবিটি আমাদের কারুর দেখা ছিল না। ছবিটি দেখতে দেখতেই উত্তম বলেছিলেন একটা প্রমোদমূলক হিন্দি ছবি করার কথা। হয়তো মনে মনে এই ছবি দেখতে দেখতেই উত্তমের পরবর্তীকালে একটি হিন্দি ছবি করার ভাবনা অঙ্কুরিত হয়েছিল। শুটিং শুরু হলো যমুনার ধারে। ইতিমধ্যে খবর ছড়িয়ে পড়েছিল এলাহাবাদের প্রবাসী বাঙালির সংখ্যা প্রচুর। উত্তম এসেছেন, ভিড় উপচে পড়ল শুটিং লোকেশনে। কিন্তু এত ভদ্র সেই ভিড়, আমাদের শুটিং করতে এতটুকু অসুবিধা হলো না। সকলেই আন্তরিক সহযোগিতা করেছিলেন। এলাহাবাদের শুটিংয়ের দিন শেষ হয়ে এলো। এবার ফেরার পালা। এরপরেও এলাহাবাদে আসতে হয়েছে অনেকবার। উত্তমকেও আসতে হয়েছে কয়েকবার। উত্তমের জীবনের একটা অধ্যায়ের সঙ্গে এলাহাবাদ জড়িয়ে আছে। সেই অধ্যায় রোমাঞ্চকর, নাটকীয়। তবে সে নাটক সাধু নয়। সে কথা যথাসময়ে আসবে স্মৃতির পাতা খুলতে খুলতে। ট্রেন ছেড়ে দিল। এলাহাবাদের আলো মিলিয়ে গেল অন্ধকারে। উত্তমের সঙ্গে এলাহাবাদের নিশীথের শুটিংয়ের রঙিন স্মৃতি গাঁথা রইল মনের মণিকোঠায়। এলাহাবাদের শুটিং শেষ হলে কলকাতার কোলাহলে নিশীথের অবশিষ্টাংশের কাজ নিয়ে শুরু হলো পরের অধ্যায়। এবার ইনডোরের কাজ উত্তম সুপ্রিয়াকে নিয়ে, ছবির জটিল পর্যায়ে। ওরা দুজনেই গভীর অভিনিবেশে অভিনয় করেছিল। এলাহাবাদের কথা হয় শুটিংয়ের অবসরে। সুপ্রিয়া আক্ষেপ করেন ওখানে থাকতে না পারার জন্য। ছবিতে সুপ্রিয়া এলাহাবাদে আছেন, তবে সেটা ঘরের ইনডোরে। সেখানেই তার ভূমিকার নাটকীয় পরিণতি। নিশীথের শুটিংয়ে দুটি চরিত্রের টানাপোড়েনে উত্তম সুপ্রিয়ার সম্পর্ক যেমন গভীর হচ্ছিল, অলক্ষ্যে
ব্যক্তি জীবনেও কখন এক নতুন সম্পর্কের আবেশ ওদের জড়িয়ে ফেলছিল, সে খবর অজানা রইল না আমাদের কাছে। একদিকে একটা সম্পর্ক ভাঙনের মুখে, আর একদিকে নতুন সম্পর্ক গড়ে উঠছে। এই ভাঙা গড়ায় ব্যক্তি জীবনেও আলোড়ন ঘনিয়ে আসছে দুটি পরিবারে। যা ছিল চুপি চুপি তাই এবার মৃদু গুঞ্জন ছড়িয়ে চলচ্চিত্র জগতে আলোচনার রসালো বিষয় হয়ে উঠল। বিশেষ করে ব্যাপারটা উত্তম কুমারকে নিয়ে, যে তখন জনপ্রিয়তার শীর্ষে। যদিও সুপ্রিয়া চৌধুরী সেদিন উদীয়মানা এবং উত্তমের সঙ্গে তেমন কিছু ছবি করেননি। বলা যায় নিশীথেই উত্তম কুমারের সঙ্গে তখন তার মেজর ছবি। ছবিতে ওদের রোমান্স সম্পূর্ণ ভিন্ন ধরনের, যার পরিণতি মিলনান্ত নয়, করুণ বিয়োগান্ত। কিন্তু ব্যক্তিগত জীবনের পরিণাম এগিয়ে চলেছিল একদিকের ভাঙন থেকে মিলনের দিকেই। স্মৃতিতে উঠে আসছে সেই স্মৃতি, এক টুকরো দিয়ে গাঁথা হবে উত্তম কুমারের কথা এবার। চলচ্চিত্রের শিল্পীদের পর্দার বাইরের জীবন নিয়ে কৌতূহল সব দেশেই। এ ব্যাপারে মিডিয়া নানা রকম কাহিনী প্রচার করে। বিশেষ করে বিদেশে শিল্পীর নেপথ্য জীবনে নানাভাবে উঁকি দেওয়ার রেওয়াজ সেই প্রথম থেকেই। সত্য মিথ্যার রঙিন রসালো আলোচনায় জমে ওঠে নানা কাহিনী। উত্তম কুমারের মতো জনপ্রিয় শিল্পীর জীবনে এমন অধ্যায় আসবে না, এটা ভাবা বোধহয় জীবন রহস্যের বিচিত্রতাকে অস্বীকার করা। উত্তম রোমান্টিক নায়ক, তার বিপরীতে অভিনয় করেছেন বাংলার প্রায় সব জনপ্রিয় নায়িকারা, যারা তাঁদের অনুরাগী স্বপ্ন নায়িকা। স্বয়ং সুচিত্রা সেন, যার সঙ্গে উত্তম কুমার জুটি বাংলা চলচ্চিত্রে অনন্য এবং নজিরবিহীন জনপ্রিয়তায় রঙিন হয়ে আছে। ওদের দুজনকে নিয়ে ওদের নেপথ্য জীবন সম্বন্ধে মানুষের কৌতূহল অন্তহীন। বহু কাহিনী পল্লবিত হয়েছে, কিন্তু তা শুধু কল্পনা, অনুমান এবং নিছক কাহিনী। বাস্তবে তার কোনো অস্তিত্ব ঘটেনি। সাবিত্রী চট্টোপাধ্যায় আর এক শক্তিশালী জনপ্রিয় নায়িকা। উত্তমের সঙ্গে রূপলী পর্দা এবং মঞ্চে বহু আবেগঘন অভিনয় করেছেন উনি। ওদের ব্যক্তিগত সম্পর্ক পর্দার বাইরে একেবারে নিষ্পৃহ আবেগহীন ছিল না, বরং সেখানে উষ্ণতা ছিলই। কিন্তু তা নিয়ে সৃষ্টি হয়নি এমন কোনো জটিলতা যা ওদের দুজনের জীবনের সমস্যা হয়ে উঠতে পারে। কিন্তু তাই ঘটল উত্তম এবং সুপ্রিয়া দেবীর জীবনে। শুটিং অবকাশে এমন একটা অনুমানের গোপন সংকেতের পদধ্বনি শুনতে পাচ্ছিলাম। একদিন চাক্ষুষ হলো একটি দৃশ্যকল্প। আকস্মিকভাবেই টালিগঞ্জ থেকে ফিরছিলাম সরোজবাবু এবং আমি। দিনটা ছিল অঝোর ঝরণ শ্রাবণ ধারার একটি মেদুর সন্ধ্যা। ময়দানে ক্যাসুরিনা এভিনিউয়ের কাছে বৃষ্টির ধারার মধ্যে দাঁড়িয়ে থাকা একটি পরিচিত গাড়ির পাশে এসে থমকে দাঁড়ালো আমাদের গাড়ি। গাড়িটি উত্তমের, তার অতি প্রিয় ডজ কিংসওয়ে। চোখে পড়ল গাড়ির কাঁচের ওপারে ঘনিষ্ঠতায় নিবিড় মানবকে। বৃষ্টি ঝরছে অবিরাম। সেই বিরামহীন ধারাবর্ষণে নির্জন পৃথিবীর সব কিছু মুছে গেছে ওই দুজনের একান্ত অনুভবে। এটা কিন্তু শয্যাদৃশ্য বলে ভুল করবেন না, ওটা তা ছিল না। দৃশ্যটি কাব্যময় কবির অনুভবে। একসময় ওরা সচেতন হলেন আমাদের উপস্থিতির। হাত নেড়ে আমরা ওদের পেছনে ফেলে চলে এলাম। উত্তমের জীবনের যেসব বিরল মুহূর্তের সাক্ষী আমি, এটা তার শুধু অন্যতম নয়, রোমান্টিকতায় বোধহয় পর্দার বাইরে একটা অনন্য চিত্রকল্প। আমার কাছে ওদের দুজনের ব্যাপারটা আর অস্পষ্ট রইল না। নিশীথের শুটিংও শেষের দিকে। উত্তম সুপ্রিয়ার রোমান্স ভাবের একটি মেদুর চিত্র যেমন দেখেছিলাম, তেমনি অতি তিক্ত স্মৃতিও ছিল। একদিন সুপ্রিয়া দেবীকে ওর বাড়ি থেকে আনতে গিয়েছিলাম শুটিংয়ের ব্যাপারে। বোধহয় ডাবিং ছিল। গাড়িতে উত্তমবাবুও ছিলেন। দোতলায় আমি উঠলাম ওকে নিয়ে আসবার জন্যে। বেল বাজার সঙ্গে সঙ্গে দরজা খুলে এগিয়ে এলেন ওর স্বামী বিশ্বনাথবাবু। একেবারেই অপ্রকৃতিস্থ। ওর সুন্দর চেহারাটা ক্রোধে বিকৃত। উত্তমকে তিক্ত ভাষায় কটূক্তি করলেন। ওর পেছনে এসে দাঁড়িয়েছিলেন স্বয়ং সুপ্রিয়া, ভীত, সস্ত এবং অপ্রস্তুত। এর আগে এই বিশ্বনাথবাবুর সঙ্গে উত্তমকে নিবিড় বন্ধুত্বে দেখেছি। আজ ভিন্ন দৃশ্য, একেবারে ছিন্ন ভিন্ন সম্পর্কের বিয়োগান্ত পরিণতি। সেদিনের স্মৃতিও মনে এলো। আমি নেমে এলাম। উত্তমবাবু ওপরে উঠতে চেয়েছিলেন, আমরা ওকে যেতে দিইনি। চলচ্চিত্র সংসারের নেপথ্যে এমন অনেক নাটক হয়েছে, জনপ্রিয়তমা নায়িকার জীবনেও ঘটেছে, তার কথাও জানি। সেই সব ঘটনার কুলশীলবরা প্রায় সকলেই বিগত। সেই সব উষ্ণ উত্তাপের ভায়োলেন্ট দৃশ্য আজ বিস্মৃত স্মৃতিমাত্র। নিশীথে শেষ হলো। একদিন সুপ্রিয়া দেবী বোধহয় সেই উপলক্ষেই ওর বাড়িতে একটা একান্ত নৈশভোজের আয়োজন করেছিলেন। উত্তম তো ছিলেনই আমাদের সঙ্গে।
সরোজবাবু, আমি ছাড়া আমাদের ক্যামেরাম্যান রামানন্দ সেনগুপ্তও আমাদের সঙ্গে ছিলেন সেদিন। সুপ্রিয়া দেবী বাড়িতে একাই আমাদের অভ্যর্থনা জানালেন। দেখলাম একটা বড় দামি শ্যাম্পেনের বোতল। সেটা খোলা হলো, পরিবেশিত হলো শ্যাম্পেন। এবার জানা গেল সেদিনের সেই একান্ত নৈশ উৎসবের উপলক্ষ সুপ্রিয়া তার বিবাহ বিচ্ছেদের আইনি স্বীকৃতি পেয়ে গেছেন। শ্যাম্পেনের রঙিন নেশায় সবাই বিভোর। আমার মনের মধ্যে বাজছিল একটা তার ছিঁড়ে যাওয়ার বেসুর। একটা বিচ্ছেদকে সেলিব্রেট করছি আমরা, এই ভাবনা আমাকে কেমন বিদ্ধ করছিল। কিন্তু জীবনের এইটাই বোধহয় সত্য, ভাঙা গড়া নিত্য খেলা। সেদিন অনেক রাত হলো, মনে আছে। উত্তমবাবু সদ্য কেনা বিদেশি র্যামলার গাড়ি করে উত্তমবাবু আর সুপ্রিয়া দেবী আমাকে আমার বাড়ি হাওড়াতে পৌঁছে দিয়ে গেছিলেন। এমন পৌঁছে দেওয়ার ব্যাপার পরেও হয়েছে। ওর বাড়িতে যেসব পার্টি প্রায় হতো সেখানে মাঝে মাঝে নিমন্ত্রিত হতো। রাত হয়ে গেলে উত্তম পৌঁছে দিতেন। আমার স্ত্রী সবসময় দাঁড়িয়ে থাকতেন জানলায়। উত্তমবাবু মজা করেই বলতেন, বৌমা পৌঁছে দিয়ে গেলাম। ইতিমধ্যে উত্তম ঘর ছাড়লেন, ময়রা স্ট্রিটে এক প্রশস্ত সুড়ঙ্গ ফ্ল্যাট নিলেন। শুরু হলো উত্তম সুপ্রিয়ার যৌথ জীবনের নতুন অধ্যায়।